আজকে আমাদের আলোচনার বিষয় কি? রয়্যালটি অ্যাকাউন্টস। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর কি? রয়্যালটি অ্যাকাউন্টস। এখন কথা হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্টসটা কি? রয়্যালটি অ্যাকাউন্টসটা কি? ধরো এদিকে দেখো, আমার একটা সম্পদ আছে। কি আছে? সম্পদ। ওই সম্পদটা আমি একজনকে ব্যবহারের জন্য অনুমতি দিলাম। তাহলে সে যে আমার সম্পদটা ব্যবহার করতেছে, এই সম্পদটা কি করতে হবে? একটা ভাড়া দিতে হবে কিনা? এই ভাড়ার যে হিসাব নিকাশ, এটাই মূলত রয়্যালটি। এখন যেমন ধর আমরা যেটা সংক্ষেপে বুঝতে পারি, বিভিন্ন স্যারেরা, আমরা এই যেমন একটা কমার্স পাবলিকেশনের বইটা পড়তেছি না, বিজ্ঞাপন দিয়ে দিলাম যদিও, ঠিক আছে? তো যাই হোক, দেখো এই কমার্স পাবলিকেশনের বইটার যে স্যার লিখছেন, ওই স্যারের বইটা কমার্স পাবলিকেশন কি করতেছে? ছাপাইয়া বিক্রি করতেছে। এই প্রতিটা বইয়ের বিক্রয় থেকে স্যারকে একটা রয়্যালটি প্রদান করে। স্যারকে কি করে? রয়্যালটি প্রদান করে। ঠিক সেম এই ধরনের কাজগুলোর জন্য যে ভাড়াটা আসে, ভাড়ার যে হিসাব নিকাশ, এগুলো আমরা সব দেখবো কি? রয়্যালটিতে। এগুলো অফ করো, ক্লাসটা দেখি আমরা, এদিকে দেখো। তো এখন এই রয়্যালটিতে ভালো করে খেয়াল করো। এই রয়্যালটি গুলো সাধারণত আমরা যে হিসাব নিকাশ করি, আমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সাধারণত, এগুলো কি? এগুলো ধরো বিভিন্ন কয়লা খনি রিলেটেড হয়, তেলের খনি রিলেটেড হয়। তো এগুলোর সিস্টেমটা কি হয়? ধরো বাংলাদেশে কয়লার খনি পাওয়া গেছে, বাংলাদেশে তো এই সব ক্ষমতা নাই যে আমরাই কয়লার খনিটা উত্তোলন করে বিক্রি করা শুরু করব। এটা কি সম্ভব? গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব না। তখন কি করে? আমরা বিদেশি একটা কোম্পানিকে নিয়ে আসি যে ভাই তুমি আমার এই দেশে এসে আমার কয়লাটা উত্তোলন করে দিয়ে যাও। তখন সে তো তার লাভ ছাড়া আসবে? তার লাভ ছাড়া কিন্তু আসবে না। তখন আমাদের কি হয়? আমরা তাদেরকে বলি যে ভাই ঠিক আছে, তুমি এখান থেকে কয়লা উত্তোলন করে তুমি আমার কাছে বিক্রি করে দিবা, কিন্তু আমাকে একটা, তুমি যে উত্তোলন করে ব্যবসা করতেছো, এই ব্যবসার ক্ষেত্রে তুমি আমার কাছে একটা কি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হবে। ওই ভাড়াটাই হচ্ছে কি? রয়্যালটি। এখন এই রয়্যালটির হিসাব নিকাশগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো টোটাল আজকের ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করব। একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবা। এখন রয়্যালটির জন্য জানার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রথমে রয়্যালটি কি এটা বলছে না? ক্লিয়ার সবাই? রয়্যালটি কি? রয়্যালটির বাংলা হচ্ছে কি? সত্ত্ব ভাড়া। যে আমার সম্পত্তির সত্ত্বটা তুমি ব্যবহার করতেছো, তার বিনিময়ে যে ভাড়াটা দিচ্ছ, সেটা হচ্ছে কি? সত্ত্ব ভাড়া বা রয়্যালটি। 2 নম্বর আমাদের জানতে হবে লিজে। লিজি কে? যে ভাড়া নেই। যে ভাড়া নেই। যেমন আমরা যদি বলি আজমির টুক এ লিজ ফ্রম মিরান, আজমির একটা লিজ নিয়েছে সম্পদ মিরানের কাছ থেকে, তাহলে আজমির হচ্ছে কি? লিজি। এখন অনেকে প্রশ্ন আছে কি থাকলে বুঝতে পারবো কে লিজি কে লিজর? বা এটা তোমার প্রশ্ন পড়ে বুঝতে হবে। তুমি যদি 4th ইয়ারে পড়া একটা কোশ্চেনের ইংরেজির বাক্যের যদি অর্থই না বুঝো, তাহলে 4th ইয়ারে পড়াটা বৃথা। মানে ব্যাপারটা, কারণ তুমি একটু পরে, কয়দিন পরে যখন কর্পোরেট লেভেল জব করতে যাবা, তুমি যদি ইংরেজি ট্রান্সলেশন না বুঝো, তাহলে তো দুঃখজনক। এটা তোমার আগে থেকেই রিকভার করতে হবে। তাহলে আমরা পড়ে যদি বুঝি যে ভাড়া দিছে সে কি? লিজর, আর যে ভাড়া নিছে সে লিজি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে লিজিকে জানতে হবে। ল্যান্ডলর্ড আর লিজর একই কথা। এটাকে আরেকটা জায়গায় আমরা লিজর বলতে পারি, ল্যান্ডলর্ডও বলতে পারি। ল্যান্ডলর্ড মানে কি বুঝো? জানো? ল্যান্ড মানে কি? জমি। আর লর্ড মানে কি? জানো? লর্ডের বাংলা শব্দ হচ্ছে স্বামী, ভূস্বামী বলা হয়। বাজারে কি বলা হয়? ভূস্বামী বলা হয়। এই শব্দগুলো জানো তোমরা? তো ল্যান্ডলর্ড মানে কি? ভূস্বামী। যে বাড়ির মালিক বা যে সম্পদের মালিক, তাকে ল্যান্ডলর্ড বলা হয় এখানে। তারপর আমাদের বুঝতে হবে সাবলিজ। সাব লিজ আমরা সাব ভাড়াটিয়া বুঝি না? একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম, একজনকে ভাড়া দিলাম, ঠিক সেম এরকম সাবলিজ হতে পারে। ধরো এ হচ্ছে একটা সম্পদের মালিক, ও কি করছে? এটা বি কে ভাড়া দিছে। আবার বি কি করছে? এখানের একটা অংশ সি কে ভাড়া দিয়ে দিছে। তাহলে এই সি হচ্ছে সাবলেট। সি হচ্ছে কি? সাবলেট। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এর বি এর যে ভূমিকা, বি কিন্তু এর কি? লিজি। আবার বি কিন্তু সি এর জন্য কি? ল্যান্ডলর্ড বা লিজার। বুঝছি? তাহলে এই পক্ষগুলো আমাদের চিনতে হবে। আচ্ছা, দেন তারপর আমরা দেখবো আউটপুট। আউটপুটটা কি? তাহলে আমরা যে কয়লা খনি একজন বিদেশি কোম্পানির কি করলাম? ভাড়া দিলাম। তাহলে ওইখান থেকে তার কিছু আসতেছে কিনা? মানে আমাদের যে উত্তোলনটা করতেছে, কয়লা থেকে কয়লা, গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলন করতেছে, কি পরিমাণ পণ্য উত্তোলন করতেছে, পরিমাণটাকে কি বলা হয়? আউটপুট। এই আউটপুটের উপর ভাড়া নির্ধারণ করলাম আমরা। প্রতি টন কয়লায় 10 টাকা। তাহলে সে যত টন আউটপুট করলো, তার উপর 10 টাকা করে কি ভাড়াটা নির্ধারণ করা হবে। অ্যাকচুয়াল রয়্যালটি, এটা হচ্ছে আউটপুটের সাথে ভাড়াটার হার গুণ করতে হবে। তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি দেওয়া থাকলে আউটপুটের প্রয়োজন নাই।
কিন্তু আউটপুট যখন দেওয়া থাকবে তখন আমাদের কত টাকা করে রয়্যালটি দিবে ওটা আমাদের হিসাব করতে হবে। তারপর আছে মিনিমাম রেন্ট, এইটাই যত ঝামেলা লাগাইছে। রয়্যালটি ঝামেলা, মিনিমাম রেন্ট। রয়্যালটি ঝামেলা কি? মিনিমাম রেন্ট। এই মিনিমাম রেন্ট কি? ধরো বাংলাদেশ সরকারের সাথে বিদেশি একটা কোম্পানি চুক্তি হয়েছে যে ভাই তুমি আমার কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করে প্রতি টনে আমার 10 টাকা করে দিতে হবে। কত টাকা? 10 টাকা। এখন কোনো কারণে যদি ধরো সে 1 লাখ ইউনিট পণ্য উত্তোলন করছে, আউটপুট করছে, বসো গিয়ে আস্তে সাবধানে, হ্যাঁ আসো। এখন কত টন উত্তোলন করছে? 1 লাখ টন। যদি 10 টাকা করে আসে তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি কত হবে? 10 লাখ টাকা। কত লাখ টাকা? 10 লাখ টাকা। এখন কোন বছর ধরো 1000 টন উত্তোলন করছে, ভাড়া আসে কত? 10,000 টাকা। বুঝা গেছে? তো এখন সরকার তার সাথে একটা চুক্তি নিবন্ধন থাকবে যে ভাই তুমি কত উত্তোলন করছো সেটা বড় কথা না, তুমি আমাকে মিনিমাম 5 লাখ টাকা দিতে হবে, মিনিমাম 4 লাখ টাকা দিতে হবে, মিনিমাম 3 লাখ টাকা দিতে হবে। এর নিচে আমি নিব না, এর নিচে আমরা নিব না। তোমাদের ট্যাক্সে শিখেছিলাম না ন্যূনতম কর, ট্যাক্সেবল সীমা অতিক্রম করলে একটা ন্যূনতম কর দিতে হয়। তুমি চাইলে 50 টাকা নিয়ে সরকারকে ট্যাক্স দিতে পারবে না, তোমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট পে করতে হয়। ঠিক সেম এখানে একটা ন্যূনতম ভাড়া দিতে হয়। ধরো ন্যূনতম ভাড়া হিসাব হচ্ছে 4 লাখ টাকা। কত লাখ টাকা? 4 লাখ টাকা। এখন যেই বছর 10 লাখ টাকা ভাড়া আসছে ওই বছর ন্যূনতম ভাড়ার কোনো কাজ নাই, কারণ আমার তো ন্যূনতম দিতে হবে 4 লাখ, ভাড়াই আসছে 10 লাখ, তো তুমি 10 লাখ দিয়ে দিবা। কিন্তু যে বছর ভাড়া আসছে 10,000, তোমার উৎপাদন আসছে কত? 10,000, তুমি 10,000 টাকা নিয়ে সরকারকে দিতে পারবে না, তোমাকে মিনিমাম দিতে হবে কত? 4 লাখ। বোঝা গেছে ন্যূনতম ভাড়া কি? তাহলে বোঝা যাচ্ছে ন্যূনতম ভাড়ার চেয়ে যদি কম প্রকৃত ভাড়া আসে তখন একটা কি হয়? ঘাটতির সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ঘাটতির সৃষ্টি হয়। এখন এই ঘাটতিটা নিয়ে কি করব এটাও আমাদের জানতে হবে। এরপর জানতে হবে এক্সেস রয়্যালটি। এক্সেস রয়্যালটি কোনটা? একটু আগে আমরা ঘাটতি বুঝছিলাম, 4 লাখ টাকা মিনিমাম দিতে হবে, আমার ভাড়া আসছে 10,000, 3,90,000 ঘাটতি। ভাড়া আসছে, অ্যাকচুয়াল ভাড়া আসছে 10 লাখ, মিনিমাম দিতে হবে 4 লাখ, অতিরিক্ত আসছে কত? 6 লাখ। বুঝা গেছে ওটা? এই অতিরিক্তটা হচ্ছে এক্সেস রয়্যালটি। ঠিক আছে? আর যে ঘাটতিটা আসছে সেটার নাম হচ্ছে কি? শর্ট ওয়ার্কিংস। ঘাটতিটা হচ্ছে কি? শর্ট ওয়ার্কিংস, ঘাটতি। এই ঘাটতির ক্ষেত্রে কি করা হয়? ঘাটতির ক্ষেত্রে ওই লিজার এবং লিজের মধ্যে একটা চুক্তি থাকে। লিজার এবং লিজের মধ্যে কি থাকে? চুক্তি থাকে। চুক্তিতে উল্লেখ থাকে এই ভাড়াটা সে কত দিনের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে বলা হয় পাওয়ার অফ রিকুভমেন্ট। পাওয়ার অফ রিকুভমেন্ট, যে ভাই তুমি যদি কোনো বছর ঘাটতিতে পড়ো কোনো সমস্যা নাই, তুমি পরের 2 বছরের মধ্যে, পরের 3 বছরের মধ্যে, প্রথম 5 বছরের মধ্যে, ঠিক আছে, তুমি এটাকে শুধু 3 বছরের মধ্যে তুমি এটাকে রিকভার করে নিতে পারবা যদি তোমার কাছে অ্যাক্সেস থাকে। অ্যাক্সেস থাকলে কি করতে পারবা? রিকভার করে নিতে পারবা। তাহলে অ্যাক্সেস থাকলে যদি তুমি রিকভার করে নিতে পারো, ওই রিকভারের সত্যতা তোমার জানতে হবে পাওয়ার অফ রিকুভমেন্টটা কত। এটা কোশ্চেন উল্লেখ থাকবে, সত্যতা। সত্যতা কোথায় উল্লেখ থাকবে? কোশ্চেনে উল্লেখ থাকবে। এরপর হচ্ছে রিকুভড। রিকুভ মানে আমার কাছে অ্যাক্সেস টাকা আছে, ঘাটতিও আছে, সুযোগ পাইছে, আমি কি করে নিলাম? পুনরুদ্ধার করে নিলাম। এটা হচ্ছে রিকুভ। আর পাওয়ার অফ রিকুভ কি? সত্যটা কতদিনের মধ্যে করা যাবে? রিটেন অফ। এখন ধরো আমার 6 লাখ টাকা ঘাটতি আছে, সময় হচ্ছে পরের 2 বছরের মধ্যে পারলে তুমি এটা রিকুভ করে নিও, অ্যাডজাস্ট করে নিও। এখন পরের বছর আমি কোনো টাকা রিকুভ করতে পারলাম না, তারপরের বছর গিয়ে ধরো আমার এই 6 লাখ টাকা ঘাটতির মধ্যে আমি 2 লাখ টাকা রিকুভ করতে পারছি। কত? 2 লাখ। আর কত রয়ে গেছে? 4 লাখ। মেয়াদ কি আছে? আর রিকুভ করার সুযোগ আছে? রিকুভ করার সুযোগ যদি না থাকে এটাকে মুছে ফেলতে হবে হিসাব থেকে। ওটার নাম রিটার্ন অফ। ওটার নাম কি? রিটার্ন অফ। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটা আমরা একটু পর আরো ক্লিয়ার করবো। জাস্ট এগুলো কনসেপ্ট গুলো আমরা জানি। ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড কি? ধরো এখন প্রথম বছর 6 লাখ টাকা ঘাটতি, আমাদের বলছে 2 বছরের মধ্যে তুমি এটাকে রিকুভ করো। তো দ্বিতীয় বছর গিয়ে আমাদের কি করা হয়েছে? রিকুভ করতে পারি না 1 টাকাও। এখন এটাকে আমরা মুছে ফেলবো না পরের বছরের জন্য রেখে দিব? পরের বছরের জন্য রেখে দিব, কারণ মেয়াদ আরো 1 বছর আছে। তো যদি মেয়াদ থাকে তখন আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করি, মানে পরের বছরের জন্য সংরক্ষণ করি। আর যদি মেয়াদ না থাকে কি করি? মুছে ফেলি। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তোমাদের অ্যানালাইসিসটা খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে? কিভাবে বুঝতে পারবো সহজে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। অ্যামাউন্ট পেয়েবল, নিট কত টাকা পে করতে হবে কাকে? ওই যে বাড়িওয়ালাকে। কাকে? ল্যান্ডলর্ডকে নিট কত টাকা পে করতে হবে, এটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল। এখন এগুলোর কাজ কোথায়? এগুলোর কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্ক করার সময় আমাকে একটা অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? অ্যানালাইসিস। অ্যানালাইসিস যদি তুমি করতে পারো এই অঙ্কটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে।
কিভাবে একটু শুধুমাত্র আমাদের সাথে ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস, আমরা একটা পেয়েবল অ্যানালাইসিস ছক কাটলাম, এই ছকটা মনে রাখবা। আমি যেভাবে ছকটা দেখাইছি তোমরা সবসময় এইভাবে ছকটা কাটবা। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ছকটা কাটছে, ওই ছকগুলো দেখা গেল তোমাদের অনেক সময় মিলাইতে কষ্ট হয়। প্রথম কাজ ইয়ার, কত বছর আছে আমরা করলাম। 2 নম্বর কাজ আউটপুট, আউটপুট মানে কত টন উত্তোলন করলো। অ্যাকচুয়াল রয়্যালিটি, রয়্যালিটিটা বের করে নিব। মিনিমাম রেন্ট কত টাকা, এটাও লিখে নিব। এরপর এক্সেস আর সাফার্ড, হয় এক্সেস হবে না হয় সাফার্ড হবে, না হয় কিছুই থাকবে না। যেমন আমার অ্যাকচুয়াল রয়্যালিটি ধরো 50,000, মিনিমাম রেন্ট ধরো 80,000, মিনিমাম রেন্ট কত 80,000, আর এখানে আসছে হচ্ছে 90,000, মিনিমাম রেন্ট কত 80,000। তাহলে এখানে 30,000 কি সাফার্ড, এখানে 10,000 কি এক্সেস। তাহলে আমরা শুধু এটা পূরণ করবো, হয় সাফার্ড নয় এক্সেস, হয় সাফার্ড নয় এক্সেস, আর সমান হলে তো কোনোটাই আসবে না। বুঝা গেছে? এখন সমস্যাটা হচ্ছে এই 3টা ঘর যদি বুঝতে পারো, যত সমস্যা এই 3 ঘরে। আমি তোমাদের একটা সূত্র দিব, এই সূত্র যদি তোমরা ফলো করতে পারো, বুঝে করতে পারো, একটা অঙ্ক তোমার প্রবলেম সলভ হবে, এর সমস্যা হবে না। এক, যে বছর সাফার্ড হয়, রিকুপ মানে পুনরুদ্ধার, রিটার্ন অফ মানে মুছে ফেলো, ক্যারি ফরওয়ার্ড মানে পরের বছরের জন্য রাখো। ক্লিয়ার? এখন বলো সত্যটা কি, এটা আগে পড়তে হবে। সত্য হচ্ছে ধরো পরের 3 বছর, পরের 3 বছর যদি তোমার কাছে এক্সেস থাকে তুমি রিকুপ করতে পারবা যতক্ষণ তোমার কাছে ব্যালেন্স আছে। এক্সেস থাকলে কি করতে পারবা, রিকুপ করতে পারবা, কোনো সমস্যা নাই। এক্সেস না থাকলে রিকুপ করা যাবে না। এখন পরের প্রশ্ন হচ্ছে রিটার্ন অফ আর ক্যারি ফরওয়ার্ড, এটার মধ্যে পেস লাগে। এবার নিজের প্রশ্ন করবা মেয়াদ আছে কি নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সাফার পর্যন্ত কোনো কনফিউশন, কোনো কিছু শিখতে হবে, কোনো কিছু চিন্তা করতে হবে, ডিরেক্টলি হয়ে যাবে। তৃতীয় 3টা করার জন্য 3টা প্রশ্ন করবা, রিকুপ করা যাবে কিনা। বলো কি রিকুপ করা যাবে কিনা, যদি রিকুপ করা যায় রিকুপ করে নিব। এখন রিকুপ করা যাবে কিনা এটা বুঝতে হবে কোথায়, এক্সেসের টাকা আসেনি। এক্সেসের টাকা থাকলে রিকুপ করবো না, তো করবো না। বুঝছি? রিকুপ করতে পারলাম কি পারলাম না, করার পরে যদি আরো ঘাটতি থাকে, যদি আরো ঘাটতি থাকবে, এবার প্রশ্ন মেয়াদ আছে কিনা, মেয়াদ আছে কিনা। মেয়াদ নাই ক্যারি ফরওয়ার্ড, রিটার্ন অফ। মেয়াদ আছে ক্যারি ফরওয়ার্ড, মেয়াদ নাই রিটার্ন অফ, মেয়াদ আছে ক্যারি ফরওয়ার্ড। তাহলে প্রশ্ন 3টা, রিকুপ করতে পারবো কিনা ঘাটতিটা, রিকুপ করতে পারবো কিনা, যদি পারি করলাম। এরপরও যদি ঘাটতি থাকে, এরপরও যদি ঘাটতি থাকে, মেয়াদ আছে কিনা। মেয়াদ থাকলে ক্যারি ফরওয়ার্ড, মেয়াদ থাকলে ক্যারি ফরওয়ার্ড, মেয়াদ না থাকলে রিটার্ন অফ। মেয়াদ থাকলে ক্যারি ফরওয়ার্ড, না থাকলে রিটার্ন অফ। বুঝছি? তাহলে বলো তো এটা কি কঠিন? না না, একেবারে সহজ। এই পর্যন্ত শেষ। 3টা করার জন্য তোমাদের চিন্তা করতে হবে ঘাটতি থাকলে পূরণ করা যাবে কিনা, পূরণ করা সত্য কি, অতিরিক্ত আছে কিনা, অতিরিক্ত আছে কিনা। যেমন ধরো আমাদের প্রথম বছর এখানে ক্যারি ফরওয়ার্ড কত হবে 30,000, কারণ প্রথম বছর ঘাটতিতে পড়ছি, তাহলে তো পূরণ করার প্রশ্নই আসে না, এক্সেস নাই। ক্যারি ফরওয়ার্ড রিটার্ন অফ করলাম না, কারণ আমাদের পরের 3 বছর আরো টাইম আছে, পরের 3 বছর ক্যারি ফরওয়ার্ড করে দিলাম। পরের বছর সম্পদ যখন কি আছে 10,000 বেশি আছে, আমি রিকুপ করে নিলাম। এখন কি মুছে ফেলবো না, আরো টাইম আছে। তাহলে আমি এবার ক্যারি ফরওয়ার্ড করে দিল 20,000, কারণ 30,000 এর মধ্যে 10,000 পূরণ হয়েছে আর 20,000 হয়ে গেছে। কাহিনী বুঝছি? এই 3টা করার জন্য কি, এক রিকুপের করে কখন বসবে, পূরণ করা গেলে, রিটার্ন অফে কখন, মেয়াদ শেষ হয়ে গেলে, আর যদি মেয়াদ থাকে ক্যারি ফরওয়ার্ড। ক্লিয়ার? ওকে। এরপর আমরা অ্যামাউন্ট পেয়েবল। অ্যামাউন্ট পেয়েবলটা খুব সহজ। অ্যামাউন্ট পেয়েবলটা খুব সহজ। অ্যাকচুয়াল রয়্যালিটি মিনিমাম রেন্ট যেটা বড়, মনে রাখবা, অ্যাকচুয়াল রয়্যালিটি মিনিমাম রেন্ট যেটা বড় সেখান থেকে রিকুপটা মাইনাস, যেটা বড় সেখান থেকে রিকুপটা মাইনাস। এটার কারণ কি? কারণ হচ্ছে কি, অ্যাকচুয়াল রয়্যালিটির মিনিমাম রেন্ট তো আমার মাস দিতে হবে, আর অ্যাকচুয়াল রয়্যালিটি বেশি হলে কোনটা দিব, মিনিমাম রেন্ট না অ্যাকচুয়াল রয়্যালিটি? আর যদি অ্যাকচুয়াল রয়্যালিটি ছোট হয় তাহলে মিনিমাম রেন্টটা মাস পে করতে হবে। তাহলে আমার পেমেন্ট হচ্ছে হয় অ্যাকচুয়াল রয়্যালিটি না মিনিমাম রেন্ট, যেটা বড় এটা পে করতে হবে। কিন্তু এর মধ্যে যেটা রিকুপ করছি, অ্যাডজাস্ট করে ফেলছি, কেটে রাখছি, আগের ঘাটতি পূরণের জন্য কেটে রাখছি, তাহলে কি করতে হবে, বাদ দিয়ে দিব। তাহলে সিম্পল হিসাব, অ্যাকচুয়াল রয়্যালিটি মিনিমাম রেন্ট, এর মধ্যে যেটা বড় হবে সেখান থেকে কি করব, রিকুপ বাদ দিয়ে ডিরেক্ট বসে দিব। ক্লিয়ার?
এবার এটা তো করলাম কার কাছ থেকে, ভাড়াটিয়ার দৃষ্টিকোণ থেকে। তো বাড়িওয়ালার দৃষ্টিকোণ থেকে আমরা একটা অ্যানালাইসিস যদি করি, কাজগুলো সেম হবে, শুধু নামগুলো একটু চেঞ্জ করে দিব। নামগুলো কি দিব? চেঞ্জ করে দিব। এটা কি করলাম আমরা, দেখো সাফারের জায়গায় আমরা লিখে দিব অকাট। সাফারের জায়গায় কি অকাট, কারণ ধরো একটা গাছটিতে পড়ছে, ক্ষতিটা বাড়িওয়ালার না ভাড়াটিয়ার? ভাড়াটিয়ার ক্ষতি না? তো ভাড়াটিয়া সাফার করতেছে, বাড়িওয়ালা কি সাফার করতেছে? তো বাড়িওয়ালা হচ্ছে কি অকাট, একটা সমস্যা সংঘটিত হয়েছে আর কি। আর এটাকে রিকভটাকে এখানে অ্যাডজাস্টার লিখে দিও। কি লিখে দিও? অ্যাডজাস্টার লিখে দিও, মানে অ্যাডজাস্ট করে দিছে এটা। আর রিটার্ন অফটাকে এখানে লেফট লিখে দিও, মানে এটা মুছে ফেলা হয়েছে, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আর রিটার্ন অফ লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ক্যারি ফরওয়ার্ডই, এটা অ্যামাউন্ট পেয়েবল না, এটা অ্যামাউন্ট রিসিভেবল। অ্যামাউন্ট কি হবে? রিসিভেবল হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? নিয়ম একই, কনসেপ্ট একই, সব জায়গায় একই, শুধু নামটা ভিন্ন। ক্লিয়ার? এরপর আমরা যদি এখানে জাবেদা দিতে চাই, ইন দ্য বুকস অফ লিজি, ইন দ্য বুকস অফ লিজর, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া। এখন এই জাবেদা কি? প্রথম কাজটা হচ্ছে জাবেদা 5টা। কয়টা? 5টা। সবসময় প্রতি বছর জাবেদা কয়টা? 5টা। কার কার? একটা হচ্ছে রয়্যালিটি ধার্য করার, রয়্যালিটি ধার্য করার। দেখো, একটা হচ্ছে রয়্যালিটি কি ধার্য করার, আরেকটা হচ্ছে রয়্যালিটি রিকুভ করার, আরেকটা হচ্ছে পেমেন্ট করার জন্য, রিটার্ন অফ করার জন্য ক্লোজিং এন্ট্রি। আচ্ছা বলো তো, রিকুভ আর রিটার্ন অফ প্রতি বছর আসে? তাহলে এই দুটো জানানো হচ্ছে শর্ত সাপেক্ষে। প্রতি বছর কয়টা আসবে? 3টা আসবে। আর 2টা হচ্ছে যদি কখনো রিকুভের করে টাকা থাকে ওই যে বক্সে, তাহলে এই জাবেদাটা 2 নম্বরে নিয়ে আসবা। আর রিটার্ন অফের করে টাকা থাকলে তাহলে কোন বছর সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 5টা, 4টাও হতে পারে। এটা শর্ত থাকবে আমাদের, ঠিক আছে? তো প্রথম রিকুভ জাবেদা যদি আমরা দিই, যে রয়্যালিটি চার্জ করার জন্য কি জাবেদা দিব? রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। টাকা কই থেকে আনবা? বক্স যদি তোমার সামনে থাকে, বক্সের ঘরেতে অ্যাকচুয়ালের টাকা, রিটার্ন অফের টাকা, সাফারের টাকা বসাই দিবা, হয়ে যাবে। এই জাবেদা করার সময় তোমার আর মাথায় ওই টেনশন লাগবে না। আমরা যে একটু আগে দেখছিলাম ওখানে সাফারের ঘর ছিল না, অ্যাকচুয়ালের ঘর ছিল না, ওইখানে টাকাটা বসাই দিবে। এই জন্য টাকার অ্যামাউন্টটা বলে দিলাম আমি। এখানে জাবেদা কি হবে? এখানে ল্যান্ডলর্ড মানে কি? বাড়িওয়ালা। আর এখানে টাকা পাবে কার কাছে? ভাড়াটিয়ার কাছে। নামগুলো সব প্রায় সিমিলার, একটু চেঞ্জ করে দিচ্ছে জাস্ট। বুঝছি? তারপর রিকুভ করার জন্য জাবেদা ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। এখানে হবে কি? শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ডেবিট, লিজি ক্রেডিট, অ্যাডজাস্টের টাকাটা বসবে। ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে ল্যান্ডলর্ড টু ব্যাংক, আর ওই টাকা পাইছে ব্যাংক টু লিজি। রিটার্ন অফের জন্য ইনকাম সামারি টু শর্ট ওয়ার্কিংস, এখানে শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল টু ইনকাম সামারি, কারণ ওটা রিটার্ন অফ করলে বাড়িওয়ালা লাভ হয়, ভাড়াটিয়ার কি হয়? লস হয়। আর ক্লোজিং এন্ট্রি তো যার যার অ্যাকচুয়াল রয়্যালিটিটা কি করে দিবে? ক্লোজ করে দিবে। এই হচ্ছে আমাদের জার্নাল, জাস্ট 5টা জার্নাল। এবার আমরা দেখবো খতিয়ান। কি দেখবো? খতিয়ান। আমাদের মূল আসছে খতিয়ান। রয়্যালিটির যত কোয়েশ্চেন আছে তার 90% খতিয়ান আসে, জাবেদা তেমন একটা আসে না। 90% জাবেদা কি আছে? খতিয়ান আছে। তো খতিয়ানটা কিভাবে সহজে করা যায় আমি তোমাদেরকে একটা দেখাই। রয়্যালিটি এক্সপেন্স বা পেয়েবল অ্যাকাউন্ট যখন করবা, একেবারে মুখস্থ, প্রত্যেক বছর অ্যাকচুয়ালের টাকা দিয়ে, কি দিয়ে? অ্যাকচুয়ালের টাকা দিয়ে এখানে ক্লোজ করতে থাকবা। ডেবিটের ল্যান্ডলর্ড, ক্রেডিট, ইনকাম সামারি। এখন কথা হলো স্যার, এগুলো তো খতিয়ান জাবেদা থেকে আসে, জাবেদা থেকে যদি আমরা না করি, তো জাবেদা থেকে মুখস্থ করার এত সময় কই? পরীক্ষার হল তো আমাকে সময় দিবে না। পরীক্ষার হল অ্যানালাইসিসের জায়গা না, পরীক্ষার হল কিসের জায়গা? পারফরমেন্সের জায়গা। প্র্যাকটিসটা আগেই করতে হয়, পরীক্ষার ফলে কি করতে হয়? পারফরমেন্স। আর তোমার কাছে খতিয়ান চাইছে, তুমি জাবেদা করে খতিয়ান করবা? কোনো দরকার নাই। তাহলে একটা খতিয়ানে আমরা কি করব? সিম্পলি অ্যাকচুয়ালের টাকা দিয়ে ল্যান্ডলর্ড ইনকাম সামারি, ল্যান্ডলর্ড ইনকাম সামারি অ্যাকচুয়ালের টাকা দিয়ে করে ফেলবো। বুঝছি? অলওয়েজ। 2 নম্বর খতিয়ানটা আমাদের করতে হবে কি? ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম জিনিস। এখানে 4টা আইটেম আসে। কয়টা আইটেম? 4টা আইটেম মুখস্থ আসবে, 4টা আইটেম মুখস্থ আসবে। এখানে ব্যাংকের টাকাটা দিয়ে আসবে, অ্যামাউন্ট পেয়েবলের টাকাটা ব্যাংক দিয়ে ডেবিটে বসাবে সব সময়। অ্যাকাউন্ট পেয়েবল কি কোনো বছর মিস যায় না? প্রতি বছর থাকে, প্রতি বছর থাকে। অ্যাকচুয়াল রয়্যালিটিটা এই যে এখানে দেখবা, দেখো অ্যাকচুয়াল রয়্যালিটিটা ক্রেডিট পাশে লিখবা, রয়্যালিটি এক্সপেন্স বা পেয়েবল নামে। কোন পাশে লিখবা? ক্রেডিট পাশে লিখবা। এবার 2 পাশ মিলাইতে গিয়ে একটা ঘাটতি হবে কিনা, ওইটা শর্ট ওয়ার্কিং নামে বসাই দিবা। এখন এটা শর্ট ওয়ার্কিং নামে বসাইতেও পারো, দেখবা যে যদি ক্রেডিটে ঘাটতি থাকে ওটা সাফারের ঘরের টাকা মিলবে, আর যদি ডেবিটে ঘাটতি থাকে ওটা রিকুভের ঘরের সাথে মিলবে অটোমেটিকলি। 2 পাশ অলওয়েজ মিলে যাবে, 2 পাশ অলওয়েজ মিলে যাবে। 5 বছর পড়লে 5 বছর করতেই থাকবে শুধু। ক্লিয়ার? গেল। শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট,
শর্ট ওয়ার্কিংস এর গড় কয়টা মনে আছে? 4টা। সাফার্ড, রিকুভ, রিটার্ন অফ, ক্যারি ফরওয়ার্ড। সাফার্ড, রিকুভ, রিটার্ন অফ, ক্যারি ফরওয়ার্ড। 4টা না? ওই 4টা করে টাকা শুধু এদিকে বসবে। ল্যান্ডলর্ড ইনকাম সামারি, ব্যালেন্স সিডি। এখানে বসবে সাফারের টাকাটা ডেবিটে। কার টাকা? সাফারের টাকা। এদিকে বসবে রিকুভের টাকাটা ক্রেডিটে। এখানে রিটার্ন অফের টাকাটা বসবে, এখানে ক্যারি ফরওয়ার্ডের টাকাটা বসবে। এই বছর ব্যালেন্স সিডি থাকলে পরের বছর ব্যালেন্স বিডি দিয়ে আবার এই 4টা ঘর থেকে টাকা নিয়ে আসবা। এখন কত কোনো ঘরে টাকা নাই, লিখতাম না ওটা। কোনো বছর রিকুভ নাই, ক্রেডিটার ল্যান্ডলর্ড লিখতাম না। কোনো বছর সাফার নাই, ডেবিটে লিখবো না। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি অ্যানালাইসিসটা করতে পারি, যাবে দেখো দিয়ে আমার জন্য কোনো ব্যাপার না। 7 মিনিট 8 মিনিটের মধ্যে রয়্যালিটি কমপ্লিট। তোমার শুধু বুঝতে হবে কি অ্যানালাইসিসটা। ঠিক আছে, এবার আমরা একটা প্র্যাকটিস তোমাদের দেখাই। এখন আমরা একটা ম্যাথ তোমাদের আবার প্র্যাকটিস করে দেখাচ্ছি, কেমন? এতক্ষণ আমরা আলোচনা করছি, এর সাথে এই ম্যাথটা এখন আমরা প্র্যাকটিসে যাই। একটা প্র্যাকটিসের ম্যাথে প্রথমে এখানে কি বলছে মনোযোগ দিয়ে শোনো। এই বক্সটা যদি তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারবা। বলছে মিস্টার পাবলিশার অ্যাকোয়ার দ্য রাইট টু পাবলিশ এ বুক অন অ্যাকাউন্টেন্সি ফ্রম দ্য রাইটার। মিস্টার পাবলিশার একটা বই প্রকাশ করার সত্ত্ব নিয়েছে কার? রাইটার থেকে। তাহলে রাইটার হচ্ছে এখানে সত্ত্ব দিছে বাবা কাকে? পাবলিশারকে। পাবলিশার ভাড়াটিয়া লিজি, আর রাইটারকে লিজর বা ল্যান্ডলর্ড। ঠিক আছে, উইথ রয়্যালিটি টাকা 20 পার কপি। প্রতি বই বেচলে 20 টাকা দিব। প্রতি বই বেচলে 20 টাকা দিব। মিনিমাম রেন্ট টাকা 30,000 পার ইয়ার। রাইটার বলতেছে আমার একটা মান সম্মান আছে, আপনার এসে 20 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 60 টাকা দিবেন, ইজ্জত থাকবে না। আমার মিনিমাম 30,000 টাকা দিতে হইব। চুক্তি থাকলে আমার বই প্রকাশ করেন না, এটা করেন না। মিনিমাম কত দিতে হবে? 30,000। তাহলে এটা কি মিনিমাম রেন্ট? It was agreed that short workings, if any, could recoup within 2 years immediately following the year. শর্ট ওয়ার্কিং সরকার বলছে যদি কোনো বছর আপনি ঘাটতিতে পড়েন, বই বেচছেন 100 পিস, রয়্যালিটি আসছে 2,000 টাকা, আমার তো দিবেন 30,000 টাকা, তাহলে আমরা 28,000 টাকা ঘাটতি পড়ছে না? এই ঘাটতিটা আমরা পরের 2 বছরের মধ্যে যদি বেশি বেচেন অ্যাডজাস্ট করে নিয়েন, আমার কোনো আপত্তি নেই। এটা হচ্ছে পাওয়ার অফ রিক্রুটমেন্ট। বলছিলাম না এটা কি পাওয়ার অফ রিক্রুটমেন্ট। এবার কোন বছর কত কপি বই বেচছে দেওয়া আছে না? আমাদের বলছে রয়্যালিটি অ্যাকাউন্ট করেন, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করেন, রাইটার অ্যাকাউন্ট মানে ল্যান্ডলর্ড অ্যাকাউন্টটা করেন। ঠিক আছে, ইন দ্য বুকস অফ পাবলিশার, কার বইয়ে? ভাড়াটিয়ার বইয়ে, পাবলিশারের বইয়ে, কোনো সমস্যা নাই। এবার আমরা এই অঙ্কটার কি করি, অ্যানালাইসিসটা দেখি। কোয়েশ্চেন সলিউশন একসাথে, কোনো কি মিসগাইড হবে না বুঝতে। প্রথমে আমরা কি লিখে নিব? ইয়ারগুলো ইয়ারের জায়গায় লিখে নিব, লিখে নিলাম ইয়ারগুলো। 2 নম্বরে গিয়ে আউটপুট, বইগুলো আমরা লিখে নিলাম কয়টা আউটপুট করছে। প্রতি বইয়ের দাম কত? রয়্যালিটি কত? 20 টাকা। তাহলে আমরা আউটপুটের সাথে যদি অ্যাকচুয়াল রয়্যালিটি গুণ দিই তাহলে চলে আসবে 20 টাকা করে। বুঝছি? মিনিমাম রেন্ট কত? 30,000 টাকা। পাইছি? রাকিব দাঁড়াও। অ্যাকচুয়াল কত? 20,000। মিনিমাম দিতে হবে কত? সাফার না অ্যাকচুয়াল অ্যাক্সেস? সাফার। বুঝছি? আজমির বলো। 28,000 টাকা অ্যাকচুয়াল, মিনিমাম দিতে হবে 30,000। সাফার কত? 2,000 সাফার। বুঝছি? মেহেদি বলো। 36,000 30,000। এক্সেস কত? 6,000। তাহলে এক্সেসে বসালাম। পরের বছর বসো সবাই। 34,000 কি এক্সেস, তারপর কি হয়েছে? সাফার হয়েছে কত? 6,000। ক্লিয়ার? এবার আমরা এই 3টা ঘর চ্যালেঞ্জে যাব, কেমন? এটা তোমরাই বলবা। ঠিক আছে, প্রথম ঘরে রিকভার হবে না, রিটার্ন অফ হবে। কারণ রিটার্ন অফ করতে হবে মেয়াদ শেষ হলে। আমাদের মেয়াদ বলা হয়েছে এনি ইয়ার রিকুভ দা উইথিন 2 ইয়ার্স ইমিডিয়েটলি ফলোইং। যে বছর হবে তার পরের 2 বছর, ইমিডিয়েটলি ফলোইং মানে পরের 2 বছর। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু টাইম আছে, তাহলে আমরা এই 10,000 টাকায় কি করব? ক্যারি ফরওয়ার্ড করে দিব। এই 10,000 টাকাকে আমরা কি করব? ক্যারি ফরওয়ার্ড করে দিব। গেলাম ক্যারি ফরওয়ার্ড করতে। এবার আসো, পরের বছর গিয়ে দেখলাম আবার ঘাটতি হয়েছে আমার 2,000 টাকা। আচ্ছা ঘাটতি হোক, সমস্যা নাই। আমি কি রিকুভ করতে পারবো কিনা? কেননা অ্যাক্সেস নাই। আমি কি রিটার্ন অফ করব? টাইম আছে আরো 1 বছর। তাহলে এখন রিটার্ন অফ করা যাবে না। তাহলে আমরা রিকুভও করলাম না, রিটার্ন অফও করলাম না, ক্যারি ফরওয়ার্ড করবো। ক্যারি ফরওয়ার্ডের ব্যালেন্স কত হবে? 12,000। পরের বছর গিয়ে 6,000 টাকা কি হয়েছে? এক্সেস।
আমার যেহেতু ঘাটতি 12,000, 6,000 টাকা পুরোটাই আমি পূরণ করে নিতে পারি। অনেকে আবার কি করে, এক্সেস আছে 20,000 টাকা, তোমার ঘাটতি আছে 12,000 টাকা, এক্সেস আছে 20,000, ঘাটতি আছে 12,000, 20,000 পূরণ করে বসে থাকে। আর তোমার তো ঘাটতি সুযোগ দিছে বলে, তোমার কি ঘাটতি শেষ হয়েছে এখন? ঘাটতি আছে তো তুমি তো পূরণ করবে কেন? তোমার যা ঘাটতি তা পূরণ করতে পারবে, বেশি তো পারবে না। বুঝতে পারছো কাহিনীটা? তাহলে এখানে আমরা কি 6,000 টাকা পুরোটাই কি করবো, পূরণ করলাম। এখন একটা জিনিস মজার ব্যাপার দেখো তো, প্রথম বছর ঘাটতি ছিল কত? এটা ছিল পরের 2 বছর পর্যন্ত টাইম। আর টাইম আছে? এই 2,000 টাকার টাইম কিন্তু আরো 1 বছর আছে। ক্লিয়ার? তাহলে প্রথম বছরে 10,000 টাকা থেকে যদি আমরা 6,000 টাকা পূরণ করি, এখন 4,000 টাকার মেয়াদ কি আছে? 4,000 টাকার মেয়াদ আছে? ওই 4,000 টাকার মেয়াদ কিন্তু আর নাই, এটা রিটার্ন অফ করে ফেললাম। আর দ্বিতীয় বছরে যে 2,000 টাকা ঘাটতি হয়েছে, এটার মেয়াদ কিন্তু আরো 1 বছর আছে। তাহলে এটা কি করতে হবে? এটা ক্যারি ফরওয়ার্ড করে দিতে হবে। পরের বছর আইসা 34,000 টাকা এক্সেস আছে, ঘাটতি আছে কত? আমি কি 2,000 পূরণ করবো না 34,000 পূরণ করবো? 2,000 পূরণ করতে হবে, কারণ আমার ঘাটতি বেশি তো আমি পূরণ করতে পারবো না। বুঝা গেছে ওটা? তাহলে আমি 2,000 কি করলাম, পূরণ করলাম। আর কোনো এখানে কি নাই, রিটার্ন অফ নাই, ক্যারি ফরওয়ার্ড পরের বছরগুলোতে আর নাই। ও তারপরের বছর গিয়ে দেখো একটু, 6,000 টাকা কি আছে? সাফার আছে। এখন এটার মেয়াদ কি শেষ হচ্ছে? এটার মেয়াদ শেষ হয় না, এই জন্য এটা আমরা কি করে দিলাম, ক্যারি ফরওয়ার্ড নিয়ে দিলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, কনসেপ্টটা কি খেয়াল করবা। যদি এই চুক্তির মেয়াদ যদি 5 বছর হতো, এখানে কোথাও বলা নাই এটা 5 বছরের জন্য নেওয়া হয়েছে। আমাদের বলছে নাম্বার অফ কফি সোল্ড ডিউরিং দ্য 5 ইয়ার্স, 5 বছর এত বেচছে, তারপরে বইয়ের চুক্তিটা কিন্তু 5 বছর না, না এটা যে কোনো বছর হতে পারে চুক্তি, 10 বছর, 20 বছর, 50 বছর, হয়তো আজীবন হতে পারে, কিন্তু চুক্তির মেয়াদ কিন্তু 5 বছর না। তাহলে বোঝা যাচ্ছে এই যে 2022 সালের পরেও এই ব্যবসাটা চলবে, তার মানে 23 সাল 24 সালে ঘাটতিটা পূরণ করতে পারবে, সেজন্য আমরা ক্যারি ফরওয়ার্ড দিলাম। যদি পরের 2 বছর চুক্তির সত্য থাকার পরেও যদি চুক্তির মেয়াদই 5 বছর হতো, যেমন এখানে যদি বলা থাকতো মিস্টার পাবলিশার অ্যাকোয়ার রাইট টু পাবলিশ এ বুক ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য পাবলিশ করার জন্য চুক্তি করছে, তখন এই 6,000 টাকার যদিও দেখতে সত্য অনুযায়ী মেয়াদ আরো 2 বছর থাকবে, কিন্তু এই 6,000 টাকা তখন আমরা রিটার্ন অফ করে ফেলতাম, কারণ আমার মেয়াদ চুক্তির মেয়াদই তো নাই, আর বিকল্পের সত্য করতে আসবে। আর যেহেতু আমরা এখানে বুঝতে পারতেছি না মেয়াদ কত বছরের, আমরা ধরে নিচ্ছি এটা আরো অনেক বেশি মেয়াদের, সেজন্য আমরা এটাকে কি করলাম, ক্যারি ফরওয়ার্ড করে দিলাম পরের বছরগুলোর জন্য। ঠিক আছে, এটা মনে রাখবা। গেল এই বক্সটা। এখন অ্যামাউন্ট পেয়েবল দেখো তো একটু, অ্যাকচুয়াল মিনিমাম কোনটা বড়? রিকুপ আছে নাই, তাহলে কত বসবে? 30,000। এই দুটার মধ্যে কোনটা বড়? 30, তাহলে 30 বসবে। এই দুটার মধ্যে কোনটা বড়? 36। রিকুপ আছে কত? 6,000 মাইনাস করলে কত বসবে? 30। 64, 30, 64 বড়, 2,000 বিয়োগ করে কত বসবে? 62। 24 আর 30 কোনটা বড়? 30 বড়, রিকুপ নাই, 30,000 বসে যাবে। ক্লিয়ার অ্যানালাইসিস? জাস্ট এই সত্যগুলো পড়ে জাস্ট তোমরা মনে রাখতে পারলে দেখবে যে খুব সহজে। এবার যদি আমরা খতিয়ানে যাই, আমরা একটা খতিয়ান করলাম রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট। শুধু কি বলছি? ডেবিট এন্ড নট ক্রেডিট ইনকাম সামারি। কার টাকা? অ্যাকচুয়ালের টাকা। প্রথম বছর অ্যাকচুয়ালের টাকা কত? খুব সহজে দেখো খতিয়ান 20,000, রাইটার অ্যাকাউন্ট, ইনকাম সামারি। তারপরে বছর কত? 28, রাইটার ইনকাম সামারি। তারপরে বছর 36, রাইটার ইনকাম সামারি। তারপরে বছর 64, রাইটার ইনকাম সামারি। তারপর বছর 24, রাইটার ইনকাম সামারি। খতিয়ান হ্যাঁ সেম টু সেম বসাতে থাকবে শেষ, মানে 2-3 মিনিটের মধ্যে তুমি খতিয়ান শেষ করে দিবা। শুধু কনসেপ্টটা মনে রাখবা, ঠিক আছে? এখন জাবেদা করে যদি খতিয়ান করতে যায় তাহলে এই অঙ্ক আর দেওয়া লাগবে না তোমার। চাইছে খতিয়ান, তুমি কেন জাবেদা করে করতে থাকবে? ক্লিয়ার? এইটা বুঝলাম। তারপরে একটা অ্যাকাউন্ট করি আমরা, মিস্টার রাইটার অ্যাকাউন্ট। এখানে কয়টা আইটেম আসে? 4টা আইটেম আসে। কয়টা আইটেম? 4টা আইটেম আসে। এই যে তোমরা দেখছো আমি ক্লিক করছি আর এটা উঠে আসছে, ঠিক আছে? এটার জন্য আমার দেখা গেল না হলে 20 মিনিট কাজ করতে হয়েছে। কোন জায়গায় এটা কখন আসবে দেখো একটু। এখন এই যে এখানে 4টা অ্যামাউন্ট আসে, 4টা অ্যামাউন্ট কি কি? পেমেন্টের অ্যামাউন্ট পেয়েবলের টাকা আসবে ডেবিটে, অ্যাকচুয়াল এবং সাফার আসবে কোথায়? ক্রেডিটে। রিকুপেরটা আসবে কোথায়? ডেবিটে। তাহলে আমরা এখানে প্রথমে ব্যাংক নামে অ্যামাউন্ট পেয়েবল দিব, তারপর আমরা রয়্যালটি পেয়েবল নামে অ্যাকচুয়ালের টাকাটা দিব। এবার দুই পাশে ঘাটতি থাকবে না? যেদিকে ঘাটতি থাকবে ওটার নাম হবে শর্ট ওয়ার্কিংস। যদি ক্রেডিটে ঘাটতি থাকে, কিসের ঘাটতি? যদি ক্রেডিটে ঘাটতি থাকে তাহলে কি হয়েছে? এটা সাফার। আর ডেবিটে ঘাটতি থাকলে রিকো। ডেবিটে ঘাটতি থাকলে রিকো। তাহলে আমাদের এত জানার দরকার নাই, আমরা কি করব? দুই পাশ মিলাবো। দুই পাশ কি করব? মিলাবো। 30,000 এদিকে কত?
30,000, এদিকে কাটতি কত 10,000, নাম শর্ট ওয়ার্কিং। যদি কাটতিটা এদিকে আসতো এটার নাম শর্ট ওয়ার্কিং। শেষ, মিলে যাবে, অটোমেটিক মিলে যাবে, তোমার কোনো ঝামেলাই করতে হবে না তোমার কাছে, ঠিক আছে? ব্যাস আমরা 30,000 মিলে না, ওইদিকে কাটতি 10,000 শর্ট ওয়ার্কিং, দেখবা যে ওটা সাফারের টাকা 10,000 অটোমেটিকলি মিলে যাচ্ছে। বুঝি না কোথায় নাম, কোথায় নাম? এটা তো যোগফল, যোগফলের আমার নাম কি? আসো, ব্যাংক কত, ব্যাংক কত 30, অ্যাকচুয়াল রয়্যালটি কত 28,000, ঘাটতি কোন পাশে? ক্রেডিট পাশে, শর্ট ওয়ার্কিং। দেখো যে সাফারের টাকাটা মিলছে। তারপর গিয়ে যদি আমরা করি 20 সালে গিয়ে দেখো, এটা উপরে নিয়ে যাই, 20 সালে গিয়ে দেখো রয়্যালটি বড়, পেমেন্ট কম, ঘাটতি কোন দিকে? ডেবিট পাশে, নামটা কি দিব? শর্ট ওয়ার্কিং। যেদিকে পড়ুক শর্ট ওয়ার্কিং, দেখবো যে 6,000 টাকা রিকভার টাকাটা অটোমেটিকলি দেখবা মিলে যাচ্ছে। এটা তোমার এত টেনশন করার কারণ নাই। পরের বছর গিয়ে 62, 64, ঘাটতি কোন দিকে? ডেবিট পাশে 2,000 টাকা, দেখো রিকভার 2,000 টাকা অটোমেটিক মিলে যাবে। না মিলে তো কোনো কষ্টই আসে না, মিলবে তো অবশ্যই। হ্যাঁ, এখানে ভুল করলে তাহলে তো শেষ, বুঝো নাই? না মিললে শেষ। এবার আসো ব্যাংক পেবল, ঘাটতি কত? 6,000 টাকা, শর্ট ওয়ার্কিং। বুঝছি? কঠিন না সহজ? সহজ। এবার আমরা যাব হচ্ছে সাফার শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টে। শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টের জন্য আমরা এখানে মিস্টার রাইটার আর ব্যালেন্স সিডি লিখে দিলাম। এই ব্যালেন্স সিডিটা আবার এই পাশে কি? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এবার ক্রেডিট পাশে আসবে কি? রিকুভ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ড। তাহলে এবার আমাদের ওই যে রিকুভ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ডের টাকা থাকলে, সাফার থাকলে ডেবিটে, ক্রেডিটে কি? রিকুভ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ড। দেখবো অটোমেটিকলি বসাই দিবা, মিলে গেছে। শেষ, বুঝছি আমরা? ক্লিয়ার সবাই? বাসায় গিয়ে প্র্যাকটিস করবা।